ইনভেস্টিং বা বিনিয়োগের দুনিয়াটা সত্যি বলতে একটু গোলমেলে মনে হতেই পারে, তাই না? কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। আজকের এই আলোচনায় আমরা স্টক আর বন্ডের মতো দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়কে একদম সহজ করে বুঝব। তো আসল প্রশ্নটা কি? এই যে আমরা শুনি স্টক, বন্ড, এগুলোর মধ্যে সত্যিকারের পার্থক্যটা আসলে কোথায়? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, আর এই ধাঁধাটা মেলানো যাক। যে কোনো কিছু বোঝার আগে চলুন একদম বেসিকটা ক্লিয়ার করে নিই। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো ভবিষ্যতের লাভের আশায় আজকের টাকা বা সম্পদকে কোথাও খাটানো। মানে আজ কিছু রিসোর্স কাজে লাগানো হচ্ছে এই ভেবে যে ভবিষ্যতে সেটা আরও বড় হয়ে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাই। আর প্রথমেই আমরা কথা বলবো স্টক নিয়ে, যা আসলে একটা কোম্পানির মালিকানার অংশীদার হওয়ার মতো ব্যাপার। ব্যাপারটা একটু ভেঙে বলি। ধরুন কেউ কোনো একটা পাবলিক কোম্পানির একটা স্টক কিনলেন। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো তিনি ওই কোম্পানির মালিকানার একটা ছোট্ট টুকরো, যাকে বলে ইকুইটি, সেটার মালিক হয়ে গেলেন। হ্যাঁ, আক্ষরিক অর্থেই ওই কোম্পানির একজন আংশিক মালিক। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, স্টকে কিন্তু ঝুঁকিটাও একটু বেশি। এর দাম খুব দ্রুত বাড়তে বা কমতে পারে। কিন্তু অর্থনীতির একটা সাধারণ নিয়ম কি? হাই রিস্ক, হাই পোটেনশিয়াল রিওয়ার্ড। মানে যেখানে ঝুঁকি বেশি সেখানে বড় লাভের সুযোগটাও কিন্তু বেশি থাকে। এখন প্রশ্ন হলো, স্টক থেকে আয় হয় কিভাবে? মূলত দুটো উপায়। প্রথমটা হলো ডিভিডেন্ড। ধরুন কোম্পানি খুব ভালো লাভ করল, তখন তারা তাদের লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। আর দ্বিতীয়টা হলো ক্যাপিটাল গেইনস। মানে কম দামে একটা স্টক কিনে পরে যখন দাম বাড়ল তখন বেশি দামে বিক্রি করে দেওয়া। এই যে লাভটা হলো, এটাই ক্যাপিটাল গেইন। আচ্ছা, স্টক তো বোঝা গেল। এবার চলুন আলোচনার দ্বিতীয় পর্বে যাই আর বন্ডের জগৎটা একটু ঘুরে দেখি। স্টক যদি হয় কোম্পানির মালিক হওয়া, তাহলে বন্ডকে বলতে পারেন এক ধরনের ঋণ দেওয়া। বন্ড জিনিসটা আসলে একটা ঋণপত্র, ইংরেজিতে যাকে বলে আইওইউ বা আইওইউ, মানে আমি আপনার কাছে ঋণী। যখন কোনো বড় কোম্পানি বা সরকার বন্ড ইস্যু করে আর কেউ সেটা কেনেন, তখন তিনি আসলে তাদের টাকা ধার দিচ্ছেন। আর এর বিনিময়ে তারা কথা দিচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট হারে সুদসহ টাকাটা ফেরত দেবে। আর এখানেই স্টকের সাথে বন্ডের সবচেয়ে বড় পার্থক্যটা চলে আসে। সেটা হলো স্টেবিলিটি বা স্থিতিশীলতা। সাধারণত বন্ডকে স্টকের তুলনায় অনেক বেশি সেফ বা নিরাপদ একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়। একটা বন্ড বুঝতে হলে এর তিনটা মূল জিনিস জানতে হয়। ১. কুপন রেট। এটা হলো সেই ইন্টারেস্ট রেট বা সুদের হার যা বন্ড ইস্যুকারী দেবে। ২. ম্যাচুরিটি ডেট, মানে যে তারিখে পুরো আসল টাকাটা ফেরত দেওয়া হবে। আর ৩ নম্বর হলো পার ভ্যালু। এটা হলো সেই আসল টাকার পরিমাণ যেটা ধার দেওয়া হয়েছিল এবং ম্যাচুরিটির সময় ফেরত পাওয়া যাবে। তো আমরা স্টক আর বন্ড দুটো নিয়েই আলাদা আলাদা করে জানলাম। এবার চলুন তৃতীয় পর্বে যাই। এখানে আমরা এই দুটোকে মুখোমুখি দাঁড় করাবো, একটা সাইড বাই সাইড তুলনা করব। এতে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, এই টেবিলে এক নজরেই সবটা দেখা যাচ্ছে। একদিকে স্টক, যা হলো মালিকানা বা ইকুইটি, অন্যদিকে বন্ড, যা আসলে একটা লোন বা ঋণ। ঝুঁকির কথা ভাবলে স্টকে সেটা বেশি, বন্ডে কম। ঠিক তেমনি লাভের সম্ভাবনাও স্টকে বেশি, বন্ডে তুলনামূলকভাবে কম। আর আয় কিভাবে হয়? স্টক থেকে আসে ডিভিডেন্ড আর ক্যাপিটাল গেইন, আর বন্ড থেকে আসে আগে থেকে ঠিক করা ইন্টারেস্ট বা সুদ। আচ্ছা, স্টক কি আর বন্ড কি তা তো জানা গেল, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? ইনভেস্টিংয়ের দুনিয়ায় টিকে থাকতে হলে কিছু স্ট্র্যাটেজি বা কৌশলও জানা দরকার। চলুন আমাদের চতুর্থ পর্বে সেরকমই দুটো দারুণ কাজের কৌশল নিয়ে কথা বলি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটার নাম হলো ডাইভার্সিফিকেশন। একটা খুব চালু কথা আছে না, সব ডিম এক ঝুড়িতে রেখো না? ডাইভার্সিফিকেশন ঠিক তাই। সব টাকা একটা জায়গায় না রেখে বিভিন্ন ধরনের অ্যাসেটে ভাগ করে বিনিয়োগ করা। এতে কি হয়? ঝুঁকিটা ছড়িয়ে যায়, কমে আসে। যেমন ধরুন, এইখানে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিওর উদাহরণ দেখা যাচ্ছে। দেখুন, মোট বিনিয়োগের কিছুটা স্টকে, কিছুটা কর্পোরেট বন্ডে, কিছুটা সরকারি বন্ডে, আবার কিছুটা অন্য সম্পদে ভাগ করে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু স্মার্ট ইনভেস্টররা তাদের রিস্ক ম্যানেজ করেন। এবার চলুন দ্বিতীয় কৌশলটা দেখি, আর এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের ম্যাজিকটা বোঝা। সাধারণ সুদ বা সিম্পল ইন্টারেস্ট শুধু আসল টাকার উপরেই হিসেব হয়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হলো আসল টাকার উপর তো বটেই, সাথে ওই টাকার উপর যে সুদ জমেছে তার ওপরেও সুদ।
মানে সুদের উপর সুদ। আর এই কথাটা একদম সত্যি। ইনভেস্ট করার সময় সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক অনেক বেশি শক্তিশালী। শুরুতে হয়তো পার্থক্যটা বোঝা যায় না, কিন্তু সময় যত গড়ায় এর প্রভাবটা বিশাল আকার নেয়। এই যে বার চার্টটা, এটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সময়ের সাথে সাথে সিম্পল ইন্টারেস্টের গ্রোথটা কেমন সরল রেখার মতো এগোচ্ছে, আর অন্যদিকে কম্পাউন্ড ইন্টারেস্টের গ্রোথটা দেখুন, শুরুতেই ধীরে হলেও একটা সময়ের পর রকেটের গতিতে উপরে উঠছে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল শক্তি। তো স্টক, বন্ড, ডাইভার্সিফিকেশন, কম্পাউন্ড ইন্টারেস্ট, ইনভেস্টিংয়ের এই মূল ভিত্তিগুলো আমাদের কাছে এখন অনেকটাই পরিষ্কার। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে একটা সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ গড়ার পথে এগুলো কিভাবে সাহায্য করতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা প্রশ্ন, তাই না?